নমস্কার, পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। পিয়ালি বিগত কিছুদিন আগে আমি একটা গল্প নিয়ে আলোচনা করেছিলাম। গল্পের নাম জন্ম জন্মান্তরের বন্ধন। আশা করি প্রত্যেকে ভিডিওটা দেখেছো। যারা দেখোনি তারা খুব শিগগিরই ভিডিওটা দেখে নিও, কারণ আজকে যে গল্পটা নিয়ে আলোচনা করব সেটা সেই গল্পেরই দ্বিতীয় পার্ট বা দ্বিতীয় অংশ। তো আগের দিনে জন্ম জন্মান্তরের বন্ধনটা না জানলে এই গল্পটা হয়তো বুঝতে একটু অসুবিধা হতেও পারে, তাই আমার আশা প্রত্যেকে গল্পটা দেখে নেবে। তো চলো আজকের গল্পটা শুরু করি। আজকের গল্পের নাম দিশানির পুনর্জন্ম। সৌরভ গ্রামের কাজ সেরে ফিরে এসেছে কলকাতায়। এখন সে গ্রামের কথা, চাপার কথা ভুলতে পারছে না। হঠাৎ করে মা বলল, আয় বাবা, খেয়ে নে, আজ ক্লান্ত হয়ে আছিস, বস দেখি। বাবা অফিস থেকে এলো বলে। সকল কথা ভাবতে ভাবতে হঠাৎ সৌরভ খেতে বসলো এবং সব কিছু খেয়ে নিল। এইভাবে দেখতে দেখতে 18টা বছর পার হয়ে গেল। এখন সৌরভের বয়স 39 বছর। বর্তমানে সে একটা কলেজে ইংরেজি বিভাগের অধ্যাপনা করছে। সে এখন কলেজে এসেছে। প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা কলেজে ভর্তি হয়েছে। সৌরভ স্যার প্রথম তাদের ক্লাসে এলেন। সবাই বসো, আমি সৌরভ, তোমাদের নাম পরিচয় একজন একজন করে দিতে থাকো, আজ নয়তো আলাপ হোক, কাল থেকে পড়া শুরু হবে। সবাই নিজের নাম ঠিকানা বলতে থাকে। এইভাবে হঠাৎ করে পেছনের বেঞ্চ থেকে একটি মেয়ে হাত তোলে। স্যার, আমার শরীরটা একটু খারাপ করছে, আমি চলে যাব। সৌরভ মেয়েটিকে দেখে অবাক হয়ে ওঠে, অবিকল চাপার মতো দেখতে। কেউ? সৌরভ হঠাৎ সব কথা মনে পড়ে যায় আবার। তুমি কে? তোমার নাম কি? কে তুমি? মেয়েটি, স্যার আমার নাম দিশানি, আমার বাড়ি দমদম, আমি যাই। সৌরভ হঠাৎ করে আবার নিজের বাস্তবে ফিরে এলো এবং বলল, হ্যাঁ যাও যাও, সাবধানে যাও, বলে মেয়েটিকে তত্তর করে চলে যেতে দেখল। পরের দিন সৌরভ কলেজে ঢুকেই কেমন যেন সেই দিশানি নামে মেয়েটিকে খুঁজতে থাকে। সারা কলেজ না পেয়ে সে প্রথম বর্ষের ইংরেজি বিভাগে ঢুকে পড়ে। হঠাৎ করে তার নাম করে ডেকে ওঠে। একজন বলে, স্যার ও লাইব্রেরিতে গেছে, কোনো দরকার ছিল? সৌরভ কিছুটা মিথ্যে কথা বলে, ওই ফর্ম ফিল আপের জন্য একটু দরকার ছিল, বলেই সে তত্তর করে লাইব্রেরিতে চলে যায়। সেখানে গিয়ে দিশানিকে দেখে সৌরভ বলে, তোমার শরীর ভালো আছে তো? দিশানি, হ্যাঁ স্যার। সৌরভ ফট করে বলে ওঠে, তুমি চাঁপাকে চেনো বা ফটক নামে কোনো জায়গা? দিশানি কিছুটা অবাক হয়ে বলে, না তো স্যার। সেদিন সৌরভ আবারও অনেক চিন্তা ভাবনা নিয়ে কোনো রকমে ক্লাস করে বাড়ি ফিরে আসে এবং সব কথা পুনরায় আবার ভাবতে থাকে। সে ভাবে, দিশানি আর চাপার মধ্যে এতটা মিল কিভাবে হতে পারে, বা দিশানির আবভাব, কথাবার্তা সবটা কেন চাপার মতো? এটা কি চাপা ফিরে এসেছে? আমাকে ওকে সবটা মনে করাতেই হবে। প্রয়োজনে কলেজ ট্যুর ফটোগ্রামে নিয়ে যেতে হয়, তাও ভালো। এইভাবে সেই দিনও মিটল। পরের দিন সৌরভ আবার কলেজে গেল এবং কলেজে পৌঁছাতেই তার মনে বারে বারে দিশানিকে দেখতে চাইছে। হাফ টাইমে টিফিন খাওয়ার সময় হঠাৎ দেখে দিশানি তার দিকে আসছে কিছু মেয়েকে নিয়ে। সৌরভ তাহলে কি তার সবটা মনে পড়ে গেল? দিশানির ঘরে ঢুকতেই হঠাৎ করে সৌরভকে বলে ওঠে, স্যার কয়েকটা নোট বুঝতে অসুবিধা হচ্ছে, একটা এক্সট্রা ক্লাস নিন না, ভালো হয় তাহলে। একজন বলে ওঠে, স্যার এডুকেশনাল ট্যুরটা তাহলে কবে হবে? সৌরভ, হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি, ক্লাসে গিয়ে সব বলছি। সেই দিন সৌরভ বাড়ি ফেরার সময় দিশানিকে ছুটির পর রাস্তায় দেখতে পায়, একটা অন্যরকম ভেসে। যে কোনো নাচের জায়গায় যাবে দিশানি এই রকম। সে দূর থেকে দিশানি ডাকে সৌরভকে, স্যার। সৌরভ বুঝতে না পেরে চলে যায়। এইভাবে ধীরে ধীরে সৌরভ ক্লাস করাতে করাতে হঠাৎ করে দিশানি সৌরভকে পছন্দ করতে থাকে। একদিন দিশানি কলেজ ক্যাম্পাসের বাইরে সৌরভের জন্য অপেক্ষা করতে থাকে। সৌরভ কলেজে ঢুকতে যাবে, দিশানিকে দেখে, তুমি এখানে কেন, ক্লাস যাও। দিশানি পরনে একটা নীল শাড়ি, কপালে টিপ পরে অবিকল চাপার মতো লাগছে যেন তাকে। দিশানি বলে ওঠে, সৌরভ আমি তোমাকে ভালোবাসি। সৌরভ, দিশানি তুমি আমার স্টুডেন্ট, আর তুমি কদিন কলেজে আসোনি, তার জন্য তুমি অনেক পিছিয়ে পড়েছো, যাও পড়াশোনায় মন দাও। দিশানি, দাঁড়াও সৌরভ, তুমি তো এটাই চাইছিলে বলো। আমার সব মনে পড়ে গেছে অনিকেত। কয়েকদিন আমি বাড়ি ছিলাম না, ফটোগ্রামে পিসির বাড়ি গেছিলাম, আর নিয়তি আমাকে টেনেছে অনিকেত।
সেই রাজবাড়ি আমাকে সব মনে করিয়ে দিয়েছে। এবার কেউ আলাদা করতে পারবে না আমাদের, কেউ না অনিকেত, কেউ না। কিন্তু তার আগে একটা কাজ করতে হবে অনিকেত। যারা আমাদের ভালোবাসা পূর্ণতা পেতে দেয়নি তাদের আগে হত্যা করতে হবে। সৌরভ, তুমি ফিরে এসেছো, আমি খুব খুশি হয়েছি, কিন্তু তোমার আর আমার বয়সে অনেক দূরত্ব। তার থেকেও বড় বিষয়ে আমরা কোনো ব্যক্তিকে এভাবে হত্যা করতে পারি না, আগের জন্মে সে যাই করুক। অনিকেত, তুমি এসব কি বলছো? আমি ফিরে এসেছি, তুমি খুশি হয়েছো, কিন্তু তুমি এসব কি বলছো? অনিকেত, হ্যাঁ খুশি তো হয়েছি দিশানি। আর শোনো, বয়স কোনো ব্যাপার নয়, চলো আমরা তাড়াতাড়ি বিয়ে করে নিই, আর দেরি করব না। অনিকেত, কিন্তু দিশানি। দিশানি, আর কিন্তু নয়, ওই পারে চলো। এই বলতে বলতে হঠাৎ দিশানি অনিকেতের হাত ধরে রাস্তা পার হতে যাবে, কিন্তু অনিকেত কিছু একটা ভাবনায় দাঁড়িয়ে যায়। কিন্তু দিশানি ফট করে রাস্তা পার হতে যাবে, সেই সময় একটা গাড়ি এসে তাকে ধাক্কা মেরে দেয় এবং দিশানি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যায়। অনিকেত হঠাৎ করে ছুটতে ছুটতে যায়, দিশানি, দিশানি, ওঠো দিশানি, এ কী হলো তোমার? দিশানিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। দিশানির বাড়ির লোকে খবর দেওয়া হয় এবং তারাও চলে আসে। দিশানির অপারেশান হয়ে যায়। এরপর ডাক্তার বাইরে এসে বলে দিশানি আর কোনোদিন হাঁটতে পারবে না। এই বলার পর অনিকেত হঠাৎ ভেঙে পড়ল। হঠাৎ অনিকেত দিশানির মা বাবাকে বলে উঠল, আজ থেকে দিশানির সব দায়িত্ব আমার। এবং দিশানি মা বাবাও পরস্পরের মুখের দিকে তাকিয়ে অনিকেতের মাথায় হাত রাখলো। ভালো থেকো তোমরা। এরপর থেকে অনিকেত ও দিশানির জীবনে আর কোনো চাপ থাকলো না। তারা একসাথে থাকার প্রতিশ্রুতি সম্পন্ন করল। আজকে আমার গল্পটা সম্পূর্ণ স্বরচিত। আশা করি প্রত্যেকে ভালো লেগেছে। যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ, এবং আমার চ্যানেলটা একটা করে লাইক সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে তোমরা আবার দেখতে পাও। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।